আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বকে পরিবর্তনের মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। ব্যবসার মাধ্যমে ভাগ্য বদলানোর আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সময় চেয়েছে বিএনপি। ঐকমত্য কমিশনে দেয়া প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। তদন্তে সময় পেল আরও ২ মাস, আটক ৪ জন কারাগারে। বাড়ি ভাড়া সহ হজের সব ব্যবস্থাপনা চূড়ান্ত। কাবা থেকে সর্বোচ্চ ১.৫ কিলোমিটারের মধ্যে থাকবেন হাজিরা। বিমান ভাড়া কমায় প্যাকেজ সমন্বয়ের আশ্বাস উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে বদলাতে ব্যবসা সবচেয়ে বেশি শক্তিশালী মেকানিজম বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্বকে বদলানোর মতো বাংলাদেশের দুর্দান্ত আইডিয়া আছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিনিয়োগ করলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তথা সারা বিশ্বে ব্যবসার সুযোগ রয়েছে। রিপোর্ট ইয়াসিন রানার। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিশ্বের ৪০টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। এ সময় আবেগ আপ্লুত হয়ে কিছুক্ষণ থেমে যান। পরে তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়, লাখ লাখ মানুষ মারা যায়। 74 is a year that we cannot forget. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. কৃষি প্রধান বাংলাদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান ছিল না। পরে দেশের তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসায় ধীরে ধীরে দেশ ঘুরে দাঁড়ায়। তাই ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ is a country with crazy ideas to change the world. জনগণের টাকা গরিবকে দেয়া কোনো সমাধান নয়, কাজের সুযোগ তৈরি করার সমাধান। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তন করুন। একসময় আমাদের শিল্প প্রতিষ্ঠান ছিল না। তরুণ উদ্যোক্তারা গার্মেন্টস সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে অল্প সময়ে অনেক দূর এগিয়ে নিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসার জন্য অন্যতম সুন্দর একটি দেশ। বিশ্বকে পরিবর্তন করতে পারে এমন অনেক আইডিয়া রয়েছে বাংলাদেশে। ব্যবসার জন্য বাংলাদেশকে উপযুক্ত তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগকারীদের পুরো দক্ষিণ এশিয়ায় ব্যবসা করার সুযোগ রয়েছে। We don't look at Bangladesh alone. It is only one piece of the economy. আমরা ব্যবসা বিনিয়োগের জন্য শুধু বাংলাদেশকে দেখছি না, এটি ছোট একটি অংশ। আমরা বিনিয়োগের জন্য পুরো এই অঞ্চলকে দেখছি। পৃথিবী পরিবর্তন করতে ব্যবসা শক্তিশালী মেকানিজম। এর জন্য ছোট একটি বিষয় যুক্ত করতে হবে, তা হলো সামাজিক দায়বদ্ধতা। তাহলে নতুন একটি সভ্যতা গড়ে তুলতে পারি আমরা। এর আগে বিনিয়োগে অবদান রাখায় ৪ ক্যাটাগরিতে দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্সের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বড় বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সাংকে। এছাড়া এদিন ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা, সংস্কার সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সময় চেয়েছে বিএনপি। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
এসব তথ্য জানান। এ সময় তিনি অভিযোগ করেন, সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইস্যুতে ঐক্যমত্য কমিশনে দেয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঈদ পরবর্তী দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দলের নীতি নির্ধারকরা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করে দলের অবস্থান তুলে ধরেন তিনি। পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। বিএনপির এই নীতি নির্ধারক জানান, প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, অভিন্ন নদীর পানির বন্টন সহ বাংলাদেশের স্বার্থে ডক্টর ইউনূস সরকারের অবস্থানকে সমর্থন করে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৬ জুলাই প্রথম জীবন দেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্যাম্পাসের সড়কে পুলিশের সামনে দুহাত প্রসারিত করে প্রতিবাদ করলে তার উপর গুলি চালায় পুলিশ। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। বুধবার সকালে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ পর্যায়ে। চূড়ান্ত তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেন ট্রাইব্যুনাল। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা ২ মাস সময় চেয়েছিলাম। ২ মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। ১৫/৬ পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এই জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি একেএম শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে এবং ২০, ২১, ২২ 3টা দিন ধার্য হয়েছে। 3 দিনে আমরা ডেট ঠিক করবো কাকে কবে জিজ্ঞাসাবাদ করব। এখন পর্যন্ত হাতে পাওয়া 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউশন।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হজের সব ব্যবস্থাপনা চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেভাবে সব সাজানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবার প্রথম হারাম শরীফ থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটারের মধ্যে হাজিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, বাড়ি ভাড়ার টাকা বাঁচলে তা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া সৌদি যেতে উড়োজাহাজের ভাড়া কমায় বিমান কর্তৃপক্ষের সাথে প্যাকেজ সমন্বয়ের বিষয়ে আলোচনার আশ্বাস দেন উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পবিত্র হজ পালনে এবার 29 এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের মুসল্লিরা। এবছর হজে যাচ্ছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025 সালের হজ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, হজ যাত্রীদের এবারের যাত্রা হবে অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। এজেন্সির মাধ্যমে যারা যান তাদের মধ্যে খুব ভালো ভালো এজেন্সি আছে, তাদের সহযোগিতা আমরা সবসময় পাই। অল্প সংখ্যক একেবারে আমাদেরকে খুব বিরক্ত করে, আশা করি এবার খুব সুন্দরভাবে আমরা হজ সম্পন্ন করতে পারব। ধর্ম উপদেষ্টা জানান, বাসা ভাড়ার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে হারাম শরীফের 1200 মিটারের মধ্যে বাড়ি ভাড়া করা হয়েছে। ক্যাটারিং ব্যবস্থাপনাও শেষ করেছে মন্ত্রণালয়। প্রেস ব্রিফিং করার সময় 10,000 হাজী সাহেবের ঘর ভাড়া সম্পন্ন হয়নি, কিন্তু রাতের ভিতরে 4,000 সম্পন্ন হয়ে গেছে। আজকে রাতের মধ্যেই ওনারা এটা সম্পন্ন করে ফেলবেন, যেহেতু অ্যাপস এখনো খোলা আছে। বাড়িতে বাড়িতে গিয়ে কম রেটে অধিক ফ্যাসিলিটিস পাওয়ার জন্য ওনারা ঘর ঠিক করেছেন, দূরত্বও কমিয়েছেন। আমরা হিসাব করে দেখব, আমাদের ঘোষিত প্যাকেজের চাইতে সাশ্রয় মূল্যে ঘর ভাড়া করে থাকি, তাহলে আমরা হজের শেষে হাজিদেরকে ওই টাকা ফেরত দেব। বিমানের সাথে কথা বলে 1,67,000 সেটাই প্যাকেজে ঘোষণা করা হয়েছে, কিন্তু মাঝখানে যে ঘোষণাটা দিয়েছে ওমরা যাত্রী ছিল তাদের ক্ষেত্রে এটা বলেছে, তো সেই জিনিসটা আমরা এখানে ক্লেম করব যে ওই জিনিসটা যেন হাজিদের ক্ষেত্রে কনসিডার করা হয়। তিনি আরো জানান, সময় স্বল্পতার কারণে এবছর সমুদ্র পথে হজে যেতে পারছেন না যাত্রীরা। আগামী বছর থেকে মুসল্লিদের জন্য এই ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কর্ণফুলী বিল্ডার্সের সাথে আমরা কথা বলেছি, ওনারা বললেন এই জাহাজ বিদেশ থেকে আনতে হবে, আনতে গেলে সময় লাগে। কর্ণফুলী বিল্ডার্সের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি, আমরা এটাতে আবার হাত দেব। আশা করি পরের বছর হাজি সাহেবরা পানির জাহাজে যেতে পারবেন। এতে করে বিমানের যত ভাড়া 40% কম হবে পানির জাহাজে। এবার মোট 1,27,198 জন মুসল্লির কোটা দেয় সৌদি আরব। বরাবরের মতো এবারও তা পূরণ হয়নি। নৌপথে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হলে কমবে খরচ, এতে কোটা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে 3টি বিকল্প পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করছে নির্বাচন কমিশন: পোস্টাল ব্যালট, অনলাইন এবং প্রক্সি ভোটিং। এই 3 পদ্ধতি বাস্তবায়নের জন্য বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 3টি পদ্ধতির সুবিধা অসুবিধা দেখা হচ্ছে, তবে যে পদ্ধতি ব্যবহার হোক না কেন ভোট দিতে প্রবাসীদের আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতি নয়, বরং মিশ্র পদ্ধতি ব্যবহার করতে হবে বলেও মনে করেন নির্বাচন কমিশনার। সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি মক টেস্টিং। ভোটের আগে একটা মক অ্যারেঞ্জমেন্ট করে দেখতে হবে যে সিস্টেমটা কতটুকু ফাংশনাল হবে, এবং সম্ভবত সকল পদ্ধতি বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। অর্থাৎ অ্যাকচুয়াল ভোটে এটা অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে। পাল্টাপাল্টি শুল্ক আরোপে মুখোমুখি অবস্থানে চীন ও যুক্তরাষ্ট্র, যা সংঘাতে রূপ নিতে পারে বলে বাড়ছে আশঙ্কা। চীনের পাল্টা শুল্কের জবাবে আরও 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 104%। যুক্তরাষ্ট্রের হঠকারী এই পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছে চীন। ফলে দুদেশের মধ্যে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল 2 এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে নতুন শুল্ক নীতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন প্রায় 100টি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে তোলপাড় শুরু হয়েছে।
সমালোচনার ঝড়ে ট্রাম্পের জনপ্রিয়তায় নেমেছে ধস। তবে সবচেয়ে বেশি খেপেছে চিরশত্রু চীন। দেশটির পণ্যের উপর 34% শুল্ক আরোপের জবাবে পরদিনই আমেরিকার পণ্যের উপর নতুন করে একই পরিমাণ শুল্ক আরোপ করে বেইজিং। এতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে সতর্ক করেন 34% শুল্ক প্রত্যাহার না করলে বেইজিং এর উপর আরো ট্যারিফ বসানো হবে। সেই হুমকির পর অবশেষে হোয়াইট হাউস থেকে ঘোষণা এলো চীনের উপর আরো 50% শুল্ক বাড়িয়ে 104% করার, যা কার্যকর বুধবার থেকে। চীনের প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের মেরুদণ্ড ইস্পাতের মতো শক্ত। আমেরিকা আক্রান্ত হলে তিনি আরো রাগান্বিত হন। এজন্যই চীনের উপর সর্বোচ্চ 104% শুল্ক চাপানো হলো। এর চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পারমাণবিক ও অর্থনৈতিক শক্তিধর চীন। চলমান বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের যে কোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ অর্থনৈতিক উৎপীড়ন। দেশটির শুল্কের অপব্যবহার বরদাস্ত করা হবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে তারা। এর তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন। এদিকে নতুন শুল্ক আরোপে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের অনেক মিত্র দেশের সাথেও যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। তীব্র চাপের মুখে 70টি দেশের সাথে আরোপিত শুল্ক নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা খুব শিগগিরই আবারও অনেক ধনী হতে চলেছে। আমরা অন্যান্য দেশের সাথে আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করছি। কিছু বিষয় সুন্দর মীমাংসা হবে। যুক্তরাজ্য, তুরস্ক, জাপান, সিঙ্গাপুর সহ 12টি দেশের উপর 8% বেজলাইন এবং বাকি দেশগুলোর উপর 10% বেশি শুল্ক সংগ্রহ শুরু হয়েছে 9 এপ্রিল থেকে। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ধার্য করা হয়েছে 37% শুল্ক, যা রিভিউ করতে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শিল্পে অসন্তোষ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 3.9 হতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক কম বলে জানায় সংস্থাটি। দক্ষিণ এশিয়ায় গড়ে 6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থার আউটলুক প্রতিবেদনে এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 5.1% হবে বলেও জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নানা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে এটি আরও শক্তিশালী হবে বলে তার আশা। Of course, there are downside risks presented by high inflation and also the vulnerabilities in the banking sector, and also U.S. sweeping tariffs. ADB will remain a dedicated development partner to Bangladesh through this transition period. Particularly, we are committed to supporting critical reforms to bolster revenue mobilization, reduce non-performing loans, secure food and energy security, and boost private sector investment. এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জনগণের অর্থ লুটপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশের আর্থিক খাত ধ্বংস করে দেওয়া হয়েছে, যা পুনরুদ্ধারে কাজ চলছে। স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকিং খাতের সুরক্ষায় আইনের পরিবর্তন করা হবে বলেও জানান গভর্নর। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী 10ম আন্তর্জাতিক ব্যাংকিং সম্মেলন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর, যেখানে অংশ নেন দেশের সকল ব্যাংকের প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। সম্মেলনে অংশ নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে হবে, ফিরিয়ে আনতে হবে গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা। We have to endeavor all those steps to improve the confidence of the depositor investor or shareholders. So for which we should, at the moment, at the right now, we should concentrate more on that.
And the banking services should be designed to shape a financial ecosystem that empowers people, drives prosperity and creates a better world for future generations. এই সময় ব্যাংকিং খাতের অর্থ লোপাটকারীদের হুঁশিয়ারি করেন গভর্নর আহসান মনসুর। ব্যাংকিং আইনের পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। We have to work on this financial sector to reshape it, reformulate it and make it stronger, make it up to date with the modern technology, make also as much inclusive as possible for the society in general and for the small businesses which are a major part of our economic backbone. তথ্য মতে গত 15 বছরে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার হয়েছে 21 লাখ কোটি টাকারও বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রোজা ও ঈদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে 40 দিনের লম্বা ছুটি শেষে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত প্রায় প্রতিটি ক্যাম্পাস। এদিকে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে বোর্ডগুলো। খায়রুল ইসলামের রিপোর্ট। রোজা ঈদ সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘদিন শেষে আবারও মুখরিত প্রায় প্রতিটি শিক্ষাঙ্গন। 40 দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সকাল থেকে এর কিছুটা ছাপ ছিল রাজধানীর সড়কেও। অনেকদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে হৈহুল্লোড় করে কাটায়। আমাদের পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আর মূলত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা অনেক উন্নত হয়েছে আগের থেকে। প্রায় 1.5 মাস পরে তো খুলছে, তার জন্য অনেকের সাথে দেখা হয় না, অনেকে বাড়িতে গেছে। মজা করলাম, পড়াশোনা করলাম, সবার সাথে দেখা হলো, অনেক মজা লাগলো, ভালো লাগছে। শিক্ষার্থীদের উপস্থিতিতেও খুশি শিক্ষকরা। দীর্ঘ বন্ধে পড়াশোনার ঘাটতি নতুন সিলেবাসের মাধ্যমে পোষাতে চায় তারা। আস্তে আস্তে সবাই আসবে। অনেকে গ্রামে গিয়ে আমার সাথে যোগাযোগ করেছে, অসুস্থ ছিল। আস্তে আস্তে ক্লাস বেড়ে যাচ্ছে। ছুটির আগে আমরা স্কুলের সিলেবাসের আঙ্গিকে সিলেবাস আমরা আগেই পেয়েছিলাম, সেই অনুযায়ী পড়া দিয়েছি, সেই পড়া আমরা ফিডব্যাক নিচ্ছি। পরীক্ষার ফাঁকে ফাঁকেও স্কুল খোলা রাখবো, বিশেষ করে আমাদের যে ব্রাঞ্চ স্কুলগুলো আমরা সবসময় খোলা রাখি। এবং এই যে শুধু এই 9 তারিখ যে খোলা যে ছিল এটা নয়, আবার যেখানে কেন্দ্র আছে সেটা পরীক্ষার পরে গিয়ে অনেক স্কুল খুলবে। তবে আমরা এখানে যেহেতু ধারাবাহিক ক্লাস চালিয়ে যাব, এই জন্য আমরা একটা সমস্যা মনে করছি না। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেখানে ছুটি থাকবে আরও বেশ কয়েকদিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষাক্ষেত্রে অসঙ্গতি দূর করার পাশাপাশি গুণগত শিক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, সংস্কার কমিশন গঠন করে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে নীতিমালা করার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। তিনি বলেন, ভর্তি বাণিজ্য বন্ধ করতে নীতিমালা করার পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবার পার্টেক্স খেলার খবর। প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 3-0 গোলে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে এগিয়ে গেল আর্সেনাল। জোড়া গোল করে কার্লো আনচেলতির দলকে স্তব্ধ করে দেন ডিকেন রাইস। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মিলান। রিপোর্ট করছেন এসএম আশরাফ। এবার আর কোনো রূপকথা নয়, প্রত্যাবর্তনের গল্পও লেখা হয়নি। আর তাই রিয়াল মাদ্রিদ সমর্থকরা দেখলেন তাদের ফুটবলাররা এমিরেটসের মাঠ ছাড়ছেন বিধ্বস্ত হয়ে। স্প্যানিশ ক্লাবের ভাগ্য সুপ্রসন্ন। গোলরক্ষক থিবো কুর্তোয়া প্রাচীর হয়ে না দাঁড়ালে আরো লজ্জায় ডুবতে হতো তাদের। বিরতির আগে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্তিনেলির শট আটকে না দিলে প্রথমার্ধেই 2 গোল হজম করত তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাইকেল আর্তেতার অপ্রতিরোধ শিষ্যদের আটকাতে পারেননি রিয়াল ফুটবলাররা। বিশেষ করে ডেকলান রাইসের জাদুর সামনে মাথা নোয়াতে বাধ্য হতে হয়। 58 মিনিটে ফ্রি কিকে প্রথম গোল।
28 বছরের মিডফিল্ডার এখানেই থামেননি। 70 মিনিটে আবারও ফ্রি কিক, এবারও তার বাঁকানো শটের নাগাল ছুঁতে পারেননি কোর্তোয়া। তাতেই ইতিহাস, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ফ্রি কিক থেকে কোনো ফুটবলারের জোড়া গোল। লা ব্লাঙ্কোদের হতাশা বাড়িয়ে 75 মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো গানারদের এনে দেন তৃতীয় গোল। তাতে মাত্র 17 মিনিটের ঝড়ে লন্ডো ভন্ড রিয়ালের সব পরিকল্পনা। 16 এপ্রিল সান্তিয়াগো বার্নাবুতে দ্বিতীয় লেগে আরও একবার অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন নিয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা। আরেক খেলায় 22 ম্যাচ পর বায়ার্ন মিউনিখকে পরাজয়ের তেতো স্বাদ দিয়ে ইন্টার মিলান জিতেছে 2-1 ব্যবধানে। লাউতারো মার্টিনেজ আর দাভিদ ফ্রাত্তেসি গোল করেন ইতালিয়ান ক্লাবের হয়ে। বায়ার্নের হয়ে 1 গোল শোধ দেন থমাস মুলার। এসএম আশরাফ, এটিএন বাংলা। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল বাংলাদেশ মুখোমুখি হবে থাইল্যান্ডের। শক্তির বিচারে থাইল্যান্ড নিগার সুলতানাদের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও পচা শামুকে পা কাটার ভয় রয়েছে। তবে বাছাই পর্বের আগে 2 প্রস্তুতি ম্যাচে জিতেছে টাইগার্সরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এ দলকে হারিয়েছে 167 রানে। তাতে ইংল্যান্ডকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসও বেড়েছে জ্যোতিদের। পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বকে পরিবর্তনের মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। ব্যবসার মাধ্যমে ভাগ্য বদলানোর আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সময় চেয়েছে বিএনপি। ঐক্যমত্য কমিশনে দেয়া প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। তদন্তের সময় পেল আরো 2 মাস, আটক 4 জন কারাগারে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।